আজ থেকে আমরা ডব্লিউবি কনস্টেবলের মক টেস্ট শুরু করছি, মক টেস্ট 1 দিয়ে। আমি এখানে কোশ্চেনগুলো দিব, তোমরা চাইতে গেলে কোশ্চেন প্রথমে ট্রাই করে নিতে পারো। ভিডিও পজ করে নিয়ে কোশ্চেনটা ট্রাই করে নিতে পারো নিজে, তারপর অ্যান্সার মিলিয়ে নিতে পারো। তবে তোমাদের সুবিধা হবে, নিজে একবার চেষ্টা করে নিয়ে তারপর সেই হিসাবে দেখে নিও যে তোমরা ঠিক করছো না ভুল হচ্ছে, কী হচ্ছে চেক করে নিতে পারো। এই 25টা কোশ্চেন থাকবে, 25টা কোশ্চেনের বেসে তোমরা নিজেদের স্কোর চেক করে নিও কতগুলো ঠিক হচ্ছে তোমাদের। আমি শুরু করছি। প্রথম কোশ্চেনটা দেখতে পারো তোমরা স্ক্রিনে। তোমরা যদি চাও তবে এই কোশ্চেনটা প্রথমে নিজে থেকে ট্রাই করে নিয়ে ভিডিও পোস্ট করে নিয়ে নিজে একবার ট্রাই করে নিও, অ্যান্সার চেক করে নিও তোমাদের অ্যান্সার কী আসছে, তারপর অ্যান্সার চেক দেখে নিও যে কী হচ্ছে, তোমাদের ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তো প্রথম কোশ্চেন, প্রথমে তো আমরা ফ্যাক্টোরিয়ালের ব্যাপারে দেখবো, যে এখানে যেরকম 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, এদেরকে ফ্যাক্টোরিয়াল বলা হয়। ঠিক আছে, অনেকের হয়তো জানা হবে না জিনিসটা। ফ্যাক্টোরিয়াল কোন জিনিস? যখন কোনো সংখ্যাকে আমরা পরপর গুণ করবো, যেরকম এক্সাম্পল দিয়ে বললে বেশি ভালো হবে। ধরে নাও যে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 আমরা এটা বলতে চাইছি। এবার এত বড় একটা জিনিসকে যেহেতু একটা সিকোয়েন্স হিসাবে ফলো করেছে, একটা প্যাটার্ন ফলো করছে, ওই প্যাটার্নে আছে, এত বড় না লিখে শর্টকাটে এটাকে অঙ্কে কী লেখা হয়? 5 ফ্যাক্টোরিয়াল। মানে সাপোজ যদি কেউ 3 ফ্যাক্টোরিয়াল বলতে চায়, তো 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 ইন্টু 2 ইন্টু 3। মানে কেউ যদি 7 ফ্যাক্টোরিয়াল বলতে চায়, এটা মানে কী হবে? যে ও 1 থেকে 1 2 3 এরকম করে গুণ করে 7 পর্যন্ত গুণ করতে গেছে। তো এটাই হচ্ছে এখানে, এটাই বলতে চেয়েছে। জাস্ট এই কনসেপ্টটুকু যাতে তোমাদের জানা থাকে, ওই জন্যই অঙ্কটা দেওয়া। খুব একটা কঠিন কিছুই নাই। এটা যদি আমি 1 ফ্যাক্টোরিয়ালের কথা বলি, এটা 1ই হয়ে যাবে, কারণ 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 পর্যন্তই, একটাই। 2 ফ্যাক্টোরিয়ালের কথা যদি আমি বলি, তো 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 ইন্টু 2, 2 পর্যন্ত। যদি আমি বলি 3 ফ্যাক্টোরিয়াল কী হবে? তবে যদি বলি 3 ফ্যাক্টোরিয়াল কী হবে, তবে তুমি বলতে পারবে যে 1 ইন্টু 2 ইন্টু 3, মানে এটা 6 হয়ে যাবে। ঠিক আছে। 4 ফ্যাক্টোরিয়াল যদি আমি বলতে চাই, তবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, মানে কত হয়ে যাবে? 6 4 24, এরকম করে। ঠিক আছে। তো 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 পর্যন্ত গুণ। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 মানে 6। আর 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 4 পর্যন্ত গুণ, যেটা গুণ করলে 24 হবে। এরপরে আর কিছুই নেই, লসাগু। যেরকম ভগ্নাংশের লসাগু হয় 24, এখানে যদি যোগ করি 24 হয়ে যাবে। এটা 12 বারে যাচ্ছে, 2 12 বারে 24, তো এখানে 12 হয়ে যাচ্ছে। 6 4 বারে 24, তো এটা 4 হয়ে যাচ্ছে। 24 একবারে 24, যোগ করতে গেলে 12 আর 24 36, 36 4 40, 40 প্লাস 1 41, 41/24। ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাচ্ছে। ঠিক আছে। তোমাদের যদি কোশ্চেন রিলেটেড কোনো ডাউট থাকে, তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো। আমি নেক্সট দিন ওই কোশ্চেনটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যা ডাউট আসবে বলতে পারো। নেক্সট কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। কী বলতে গেছে? বলছে 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বিকে বিক্রি করছে। বি ওই ঘড়ি প্রথমে এ বিক্রি করলো 10% ক্ষতিতে। 10% ক্ষতিতে এ কাকে বিক্রি করছে? এ বিকে বিক্রি করছে। বলছে বি ওই ঘড়িটা সিকে বিক্রি করছে, কিন্তু কি বলছে? নিজের ক্রয় মূল্যের, মানে ও যে দামে কিনছে, বি যে দামে কিনছে, সেই ক্রয় মূল্যের দ্বিগুণ মূল্যে, মানে ও যে দামে কিনবে তার ডবল দামে বিক্রি করছে। তবে বলছে সি ঘড়িটি কিনলো, ঠিক আছে, সেই দামে যদি এ বিক্রি করতো, মানে সি যে দামে ঘড়িটা কিনলো সেই দামে যদি এ ঘড়িটা বিক্রি করতো, মানে এ সরাসরি যদি সিকে বিক্রি করতো, যে দামে সি কিনলো বি এর কাছ থেকে, সেই দামেই কিন্তু এর কাছ থেকে কিনতো, তবে বলছে শতকরা ক্ষতি বা লাভের পরিমাণ কত হবে। ঠিক আছে। তো এই হচ্ছে কোশ্চেন। আমি মিটিয়ে নিচ্ছি, তোমাদের পড়তে সুবিধা হবে। তো কি বলছে? এ বি আর সি, তো এ বিকে বিক্রি করছে 10% ক্ষতিতে, মানে এ যদি 100 টাকায় কিনে থাকে, তাহলে বিকে 90 টাকায় বিক্রি করে দিচ্ছে। এবার বি সিকে নিজের ক্রয় মূল্যের দ্বিগুণ মূল্যে বিক্রি করছে, মানে বি যে দামে কিনেছে, মানে 90 টাকায় কিনেছে, ওর ডবল দামে, মানে 180 টাকায়।
বিক্রি করলো। বলছে যদি এ সরাসরি সিকে বিক্রি করতো, যদি এ সরাসরি সিকে বিক্রি করতো তাহলে কত প্রফিট হতো? তো যদি এ সরাসরি বিক্রি করতো তো ওর 80 প্রফিট হতো। তো এর যেহেতু ক্রয় মূল্য 100, তো 100তেই 80 মানে কত পার্সেন্ট প্রফিট হতো? 80%। এখানে অপশান ভুল আছে, ঠিক আছে, একটু 80% হবে এটার অ্যান্সার, ঠিক আছে, একদম সহজ কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কী বলা আছে? বলছে 12টি টেবিল এবং কিছু চেয়ার কিনতে বিষ্ণুর 5,000 টাকা আছে। 12টি চেয়ার বলে দিয়েছে, 12টি টেবিল বলে দিয়েছে, আর কিছু চেয়ার মোট কত টাকা লাগছে? 5,000 টাকা লাগছে। বলছে এক একটা টেবিলের দাম কত আছে? বলছে একটি টেবিলের দাম 50 টাকা, আর একটি চেয়ারের দাম কত? তো বলছে চেয়ারের দাম 40 টাকা। তো বলছে চেয়ারের সংখ্যা আর টেবিলের সংখ্যার অনুপাত নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো 12টি টেবিল আছে, 12টি টেবিল, আর জানি না কতগুলো চেয়ার আছে, আমরা জানি না কতগুলো চেয়ার আছে, আমরা জানি না, কিন্তু দাম মোটে 5,000 টাকা আছে, ঠিক আছে। এবার 12টা টেবিল বলেছে, একটা টেবিল যেহেতু 50 টাকা করে, আর যতগুলোই চেয়ার থাকবে প্রত্যেকটা 40 টাকা করে। তো যদি একটু তোমরা এজাম্পশন লাগাও তো বুঝতে পারবে যে এখান থেকে কত দাম হচ্ছে। 12টা 50 টাকা করে মানে 600 টাকা, কিন্তু মোটে তো 5,000 টাকা হতে হবে। আর এগুলো তো এমন নয় যে খুব দামি আছে 40 টাকা করে, মানে চেয়ার যদি আমি 10টা বা 12টা বলি পসিবল নাই। 10টা 12টা নিলে 10টা নিলে কত হবে? 400 হবে, 600 400 কত হবে? 1000 হবে, অনেকগুলো চেয়ার লাগবে। তো চেয়ারের সংখ্যা প্রচুর আসবে, মানে এই 12 বা 10 এর আশেপাশে আসবে না, অনেক বেশি আসবে। খেয়াল করে দেখো, এরা বলছে চেয়ারের সংখ্যাটা অনেক বেশি হবে টেবিল থেকে। চেয়ারের সংখ্যা এর আশেপাশেই আছে, এখানেও আছে, মানে 5 গুণ আছে। তা তো পসিবল না। যদি 60টা হয়, মানে এর যদি এখানে 12টা আছে টেবিল, চেয়ার যদি এর 5 গুণ হয়, মানে যদি 60টা হয়, 2400 টাকা হয়, 2400 আর 600 3000, তাও পড়ছে না। এই দুটো তো হওয়া কোনো মতেই পসিবল নয়, এই দুটার মধ্যেই কিছু একটা হবে, ঠিক আছে, চেষ্টা করছি। তো এখানে 600টা, তো বাকি এই 40টা চেয়ারের দাম কত হবে? যেহেতু এখানে 600 টাকা আর টোটাল হচ্ছে 5,000 টাকা, তাহলে এটা নিশ্চয়ই 4,400 টাকাই হতে হবে, না হলে কোনো দিনও 5,000 পুড়বে না। তো 4,400 টাকার চেয়ার আছে, এক একটা চেয়ারের 40 টাকা, তো কতগুলো চেয়ার হবে? 440 বাই 40, 0 দিয়ে কেটে দিলাম 4, এটা ভুল হলো না, 4,400 হবে, একটা 0 কেটে যাবে, তো এখানে হয়ে যাবে 110। তো 110টা কী আছে? চেয়ার। কী চেয়েছে ওরা? চেয়ার। আর টেবিলের সংখ্যার অনুপাত, চেয়ার আমরা পেলাম 110টা, আর টেবিল বলেই দিয়েছিল শুরুতে কতগুলো? 12টা। এটা যদি অনুপাত করি, 2 দিয়ে কাটবে, এটা 55 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বি নম্বর অপশন, বি। একদম সহজ কোশ্চেন, তোমরাও ট্রাই করবে, এগুলো হবে, এগুলো খুবই ইজি হবে, এগুলো সবাই পারবে। এই টাইপের কোশ্চেন, নাম্বার সিস্টেমের কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, মানে আমি বলবো রিজনিং টাইপের কোশ্চেন। হ্যাঁ, দেখে ভয় লাগতে পারে হয়তো যে কী কঠিন অঙ্ক আছে, কিন্তু আদেও কিছু নেই অঙ্কের মধ্যে, ঠিক আছে। দেখছি কী বলছে, এটাকে যদি আমরা সাজিয়ে লিখতে পারি, কি বলতে চাইছে? 1 - 1/2 প্লাস 1/2 মাইনাস, আমি ব্র্যাকেটগুলো তুলে নিলাম, সামনে যেহেতু প্লাস আছে তো কোনো সমস্যাই নেই। 1/4 1/3 মাইনাস 1/4, এরকম করে চলতে থাকবে, শেষে গিয়ে 199 মাইনাস 1/100 বলতে চাইছি। তুমি যদি দেখো এখানকার মাইনাস হাফটা, এই যে মাইনাস হাফ, আর এখানকার প্লাস হাফ, কেটে যাবে এটা। সেমভাবে এখানকার -1/3 আর এখানে +1/3, এটাও কেটে যাবে। এরকম -1/4 পরে একটা +1/4 আসবে, সেটার সঙ্গেও কেটে যাবে। এর আগেও সেভাবে -1/99 আসবে, এখানে 1/99 আসে, আগেরটার সঙ্গে এও কেটে যাবে। তো আলটিমেটলি বাঁচবে কি? আলটিমেটলি বাঁচবে এটাই, 1/, ঠিক আছে। নর্মালি তুমি যদি এইগুলো অঙ্ক করে থাকো তো বুঝতে পারবে যে এইগুলো অঙ্কের মধ্যে নর্মালি শুধু প্রথমেরটা আর লাস্টেরটাই বাঁচে। লসাগু করতে গেলে 100 -1 মানে 99/100। এই হলো আমাদের অ্যান্সার, সি।
ঠিক আছে, তোমাদের এই কোশ্চেনগুলো নিয়ে বারবার বলছি, যদি কোনো ডাউট থাকে তবে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, আমি সেগুলোর অ্যান্সার নেক্সট দিন যখন মক টেস্টের আবার মানে মক টেস্ট 2 নিয়ে আসবো তখন সেখানে সেই কোশ্চেনগুলো আবার ডিসকাস করে দেবো। ঠিক আছে, একদম রিজনিং টাইপের কোশ্চেন। আমরা এখানে দেখেই বুঝতে পারছিলাম যে এখানে মাইনাস হাফ, পরেরটাতে প্লাস হাফ, মানে মাইনাস হাফ প্লাস হাফ কেটে যাবে, -1/3 +1/3 কেটে যাবে, এখানকার মাইনাস এখানকার এর সঙ্গে কেটে যাবে, এটা তার আগেরটার সঙ্গে কেটে যাবে, তো আলটিমেটলি এই দুটাই পাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, তোমরা যদি একটু রিজনিংয়ের টাইপ করে ভাবো এগুলো অঙ্ক, তো বেশি সহজ হবে। যাই হোক, নেক্সট অঙ্ক। বলছে কোনটি মূলত সংখ্যা নয়। ঠিক আছে, মূলত সংখ্যা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মূলত আমাদের এখানে মূলত জানতে চাইছে না, এখানে আমাদের অমূলত সংখ্যা বলেছে। তোমরা যদি অমূলত সংখ্যার ব্যাপারে জানো, তো অমূলত সংখ্যাগুলো কী হয়, √2 হয়, √5, মানে এমন সংখ্যা যাদের বর্গমূল করা যায় না, √3, এগুলো হচ্ছে অমূলত সংখ্যা। তাছাড়া পাই হয়, ঠিক আছে, ইও হয়। হ্যাঁ, এর ব্যাপারে তোমাদের অত ডিপ জানার দরকার নেই। এমন একটা সংখ্যা আছে যেটা কোনো যদি বিশাল হারে বাড়তে হয় কোনো সংখ্যা, ঠিক আছে, তো সেখান থেকে এসছে, একটা বৃদ্ধি অ্যাকচুয়ালি। ঠিক আছে, যাই হোক, আমাদের শুধু জেনে রাখলেই হবে, আমাদের অতটা ডিপ কনসেপ্ট লাগবে না। হচ্ছে কি একটা অমূলত সংখ্যা। যদি আমি বলি কোনো পৌনঃপুনিক সংখ্যা, যেরকম 0 পৌনঃপুনিক কিন্তু মূলত সংখ্যা, ওটা মূলত সংখ্যা। 1.3 পৌনঃপুনিক বা 1.3 বার একই জিনিস। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মূলত সংখ্যা। ঠিক আছে, আর যেগুলো বাই আকারে লেখা যায়, যেরকম 2/5, 1.5 দশমিক আকারে লেখা আছে, এগুলো সব মূলত সংখ্যা। তো এখানে কি বলেছে, কোনটি অমূলত সংখ্যা নয়। হ্যাঁ, পূর্ণ সংখ্যাও কোথায় আছে, মূলত সংখ্যার মধ্যে। অমূলত সংখ্যা নয় বলতে কি এটা একটা মূলত সংখ্যা। তো এগুলো হচ্ছে মূলত সংখ্যা। 2 হচ্ছে মূলত সংখ্যা। যেরকম এখানে যদি বলি অমূলত, √2 আছে, তো এটা অমূলত সংখ্যা। পাই এখানে আছে, মানে এটা অমূলত সংখ্যা। এখানেও পাই আছে, দেখো পাইয়ের সঙ্গে √4 যাই থাকুক না কেন, ওটা অমূলত সংখ্যাই হবে। ঠিক আছে, এটা এবার 2, এই যে 2কে লিখতে পারবো আমরা, এটা হচ্ছে মূলত সংখ্যা, মানে অমূলত নয়, এটাই হবে 2কে লিখতে পারবো আমরা কি 2/1। p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, যেহেতু p/q আকারে প্রকাশ করা যাচ্ছে তাই এটা মূলত সংখ্যা। ঠিক আছে, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, এটাও লিখে রাখি, জানা জরুরি আছে। এটা p/q আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, আর কি এখানে নিশ্চয়ই কিউটা 0 হবে না। ঠিক আছে, কারণ কোনো সংখ্যাকেই 0 দিয়ে ভাগ করা যায় না, তাই কিউ কোনো দিনই 0 হওয়া পসিবল নাই। আর তবে এখন যেহেতু আমরা পি আর কিউ বলছি, এখানে পি আর কিউ কোন জিনিস সেটাও আমাদেরকে ডিফাইন করতে হবে, বলতে হবে যে পি আর কিউ কোন জিনিস। তো পি আর কিউ হচ্ছে অখণ্ড সংখ্যা। এখন নাম্বার সিস্টেম থেকে যেরকম কনসেপচুয়াল কোশ্চেন চলে আসছে, এটাও কোশ্চেন আসতে পারে হয়তো, যে p/q আকারে প্রকাশ করা যায়, তাদের মূলত সংখ্যা বলা হয়। এখানে p/qটা কী, হয়তো 4টা অপশান দিল, যে স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, অখণ্ড সংখ্যা, এরকম করে 4টা অপশান দিল। মনে রাখবো ওটা সবসময় অখণ্ড সংখ্যা হয়। ঠিক আছে, আর যেখানে কিউটা ≠0 হয়, অখণ্ড সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা হয় না কিন্তু। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা হয় না, এটাই ঠিক হবে। আরও 4টা অপশান দিতে পারে, কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে যে পি আর কিউটা অখণ্ড সংখ্যা হবে, আর নিশ্চয়ই কিউ ≠0 হবে, সেটাও জেনে রাখতে হবে। হয়তো 4টা অপশানের মধ্যে একটা অপশান এরকম করে অপশান দিয়ে দিতে পারে, যে হয়তো পি = কিউ হবে, বা পি ≠0 হবে, কিউ ≠0 হবে, আর পি আর কিউ দুটোই =0 হবে, দুটোই =0 হবে। তো এরকম যদি দিয়ে দেয়, তো শুধু কেবলমাত্র কি =0 হবে, কিউ =0, পি 0 হতে পারে, পি নিয়ে কোনো সমস্যা নেই, কিউ =0 হতে হবে আমাদের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে 50 থেকে ছোট সমস্ত বিজোড় সংখ্যার গড় নির্ণয় করতে বলছে। 50 থেকে ছোট যদি বিজোড় সংখ্যা আমি বলি, তাহলে 1 থেকে শুরু হয়, 1, তারপরে 3, তারপরে 5,
7 এরকম করে চলতে থাকবে, শেষ হবে কোথায় গিয়ে 49-এ গিয়ে। এটার এভারেজ করতে বলছে, গড় করতে বলছে। তো যে কোনো সংখ্যা যদি নির্দিষ্ট হারে বাড়তে থাকে, যেরকম এখানেও 2 করে বাড়ছে, 2 আবার 2 আবার 2 এরকম করে যদি বাড়ে, সমান হারে বাড়ে, এরকম না যে প্রথমটা 2 বাড়ছে তারপরে 3 বাড়ছে তারপরে 4 বাড়ছে, এরকম না, সমান হারে যদি বাড়ে, তো এভারেজ করার সবথেকে সিম্পল উপায় হচ্ছে প্রথমেরটা নাও, লাস্টেরটা নাও, আর সেটাকে 2 দিয়ে ভাগ করো, মানে 50/2, 25। এটাই আমাদের অ্যান্সার, সি। একদম সহজ কোশ্চেন। জোড় সংখ্যাও বলতে পারতো, যদি জোড় সংখ্যা বলতো যে 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যা, তো 1 থেকে 50 পর্যন্ত যদি বলে, বা 50 থেকে ছোটোও বলতে পারে, কোনো মানে নেই। যদি 50 থেকে ছোটোই বলে তবে 2, 4, 6 এরকম করতে চলতে শুরু করবে, আর 48-এ গিয়ে থেমে যাবে 50 থেকে ছোটো যদি বলে। তো এভারেজ কী হয়ে যাবে, এই যে প্রথমেরটা শেষেরটা 2 দিয়ে ভাগ, মানে 25। যদি 50 পর্যন্ত বলে তাহলে অ্যাড হয়ে যাবে একটা 50, তখন এখানে শেষ সংখ্যাটা 50 হয়ে যাবে, তখন 26 হয়ে যাবে এটা। ঠিক আছে, এইভাবে এগুলো কোশ্চেন আসতে পারে, খুবই সহজ সহজ কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কী বলছে, 30 জন বালিকার বয়সের গড় হচ্ছে 13 বছর, এদের মধ্যে প্রথম 18 জনের গড় বয়স হচ্ছে 15, আর বাকি 12 জনের গড় বয়স আমাদেরকে বলতে বলেছে। ঠিক আছে, মানে এখানে যদি আমি দেখি 18 জন, প্রথমে 18 জন আছে, আর পরে কতজন আছে, বাকি 12 জন, মানে ওই 30 জনেরই কথা হচ্ছে। প্রথমে 18 জনকে নেওয়া হচ্ছে একটা গ্রুপে, আর পরে 12 জনকে একটা গ্রুপে নেওয়া হচ্ছে, আর সব মিলিয়ে এভারেজ করা হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি দেখতে গেলে এই 18 জনের এভারেজ আর 12 জনের এভারেজ, এই দুটোরই মিক্সচার হচ্ছে কিন্তু এই 30 জনের এভারেজ। তো এটা আমরা এলিগেশন দিয়ে করতে পারবো, খুব সহজে হয়ে যাবে, যেহেতু মিক্সচার হচ্ছে দুটো জিনিসের। কার 12টা স্টুডেন্ট আর 18টা স্টুডেন্ট, এটা মিলিয়েই 30টা স্টুডেন্টের এভারেজ তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আমরা প্রথমে যা দেওয়া আছে 18 জনের ডাটা কী বলেছে, ওই 18 জনের ব্যাপারে বলছি। 18 জন, এদের এভারেজ কত বলে দিয়েছে, 15 বছর, আর বাকি 12 জন এদের ব্যাপার বলে দেওয়া নেই। ঠিক আছে, এটা আমরা বের করবো, কিন্তু মোটের উপর এভারেজ কত হচ্ছে বলে দিচ্ছে, বলছে সব মিলিয়ে এভারেজ হচ্ছে 13 বছর। তোমরা যদি এলিগেশন মেথড করে থাকো তোমরা জানো নিচে কি আছে, পরিমাণ বা সংখ্যা। বলছে 15 যে এভারেজ ছিল সেটা 18 জনের এভারেজ ছিল, তাহলে এখানে এর পরিমাণ 18, আর এই 12 জন, এখানে পরিমাণ 12। পরিমাণ তো আগে থেকেই বলে দিয়েছে, যেটা এটা যদি আমরা অনুপাতে নিয়ে আসি, না আনলেও যায় আসে না, অনুপাত ছাড়াই করে দেখেছি তোমাদেরকে, অনুপাতে করলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এদিকে বিয়োগ করতে পারছি কারণ এদিককার ডাটা অ্যাভেলেবেল আছে, এই সাইডটা, ওই সাইডটা ডাটা অ্যাভেলেবেল নেই, তো আমরা বিয়োগ করতে পারছি না। এই 12-র মানটা কত আছে, 2 আছে, তো 12-র মান যদি 2 হয়, 18-র মান কত হয়ে যাবে, দেখো 12 থেকে 2 মানে 6 দিয়ে ভাগ করছে, এদিকেও 6 দিয়ে ভাগ হয়ে যাবে, এদিকে 6 দিয়ে ভাগ করলে কত যাবে, 3। এলিগেশনে কী হয়, এলিগেশনে একটা মিডিলে যেটা থাকে তার থেকে একটা বড় হয়, আর একটা তার থেকে একটা ছোট হয়। তো বড় তো অলরেডি এক্সিস্ট করছে, তো এক সাইড আরেক সাইড কী হবে, ছোটো হবে, 13 থেকে 3 ছোটো হবে, মানে বাকি 12 জনের এভারেজ কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। ঠিক আছে, এভাবেও করতে পারো, আর কীভাবে করতে পারো, না যেটা সিম্পল একদম এভারেজের বেসিক নিয়ম থেকে, যদি 18 জনের এভারেজ যেহেতু জানি আমরা, 18 জনের এভারেজ কত করে আছে, 15 করে আছে, মানে 18 × 15 করতে গেলে 18 জনের মোট হয়ে গেল। এটা বেশি ইজি এই মেথডটা। বাকি 12 জনের আমরা জানি না, তো আমরা ধরে নিচ্ছি যে 12 জনের এক্স আছে, এক্সের মান বেরোলেই হয়ে যাবে। এই 12 জন আর এই 18 জন, এই দুটোকে যদি মিক্স করে দিই তবেই তো 30 জনের ডাটা বেরিয়ে যাবে, আর 30 জনের ডাটা তো বলে দিয়েছে, বলছে 30 জনের এভারেজ কত আছে, বলছে 30 জনের এভারেজ কত আছে, 13 আছে। তো 18 × 15 যদি আমরা করি 180 আর 90, 270, আর এদিকে 12x সমান 13 × 3 = 39, 390। তো যদি 12x-এর মান বের করতে চাই তো 270 ওই সাইডে মাইনাস হয়ে যাবে, তাহলে 12x-এর মান হয়ে যাচ্ছে 120। তো x-এর মান কত, 120
বাই 12 মানে 10। ঠিক আছে, এই হয়ে গেলো আমাদের অ্যান্সার, যেভাবেই করি না কেন বি আসছে। মিন মেথডেও মানে তোমরা এলিগেশনও করতে পারো, আর এই বেসিক এভারেজের কনসেপ্ট দিয়েও করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে করতে পারো। এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। জাস্ট টুইস্ট করে দাও, এইভাবে যদি টুইস্ট করে দিই তো অনেকেরই এই অঙ্কটাই হয়তো ছুটে যেতে পারে। কারণ আমরা বেসিক্যালি কীভাবে করেছি অঙ্কটা, এইভাবে করেছি a/3 b/2 c/5 এইভাবে করেছি। ওই অঙ্কটাকে একটু টুইস্ট করে দাও, আর কিছুই না। একটু যদি ভাবো তাহলে এই অঙ্ক হয়ে যাবে, কিছুই নাই অঙ্কের মধ্যে। একটু লেখার চেষ্টা করছি, একটু গুছিয়ে লেখার চেষ্টা করছি, ওই আকারে যে আকারে আমরা করে এসেছি অঙ্কটা। এখানে কি বলে দিচ্ছে, a/3 = b/3/5 আর 5c/4। আমরা যেটা করেছি সেখানে কীরকম ছিল, a b আর c, তার নিচে সংখ্যা থাকতো। এখানেও এর নিচে সংখ্যা আছে, বি এর নিচেও সংখ্যা আছে, সমস্যা হচ্ছে সিতে। সি এর নিচে একটা সিঙ্গেল সংখ্যা নেই, উপরে একটা সংখ্যা আছে। আমি এক কাজ করছি, পাঁচটাকে নিচে নিয়ে চলে আসছি। এটাকে যদি লিখি তো এরকম হয়ে যাবে, a/3 b/3/5 আর c/4/5। ঠিক আছে, বাস হয়ে গেলো। 5টা উপরে, এখানে ভগ্নাংশ 5 উপরে চলে যেত। এখান থেকে আমরা a/b/2 সরাসরি বের করতে পারবো। a/b/2 c একদম আগের মতো, যেরকম এর মান নিচেরগুলো হয়ে যেত এরকম। এখানে এর মান কত হয়ে যাবে 3, বি এর মান কত হয়ে যাবে 3/5 আর সি এর মান কত হয়ে যাবে 4/5। সবাইকে যদি আমরা 5 দিয়ে গুণ করে দিই, তবে এই নিচের লসাগু যেটা হয় সেটা দিয়ে গুণ হয়, তো 5 3 এটা 15 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। তো ABC এর অনুপাত পেয়েই গেলাম। ABC এর অনুপাত যখনই পেয়ে গেলাম, কী চেয়েছে ওরা, কোশ্চেনটি ছুটে গেছে আমার থেকে, সরি থামো লিখে দিই। এটা চেয়েছিল a+b+c/c এর মান জানতে চেয়েছিল। ছুটে গেছে আমাদের, প্রিন্টিং মিস্টেক হয়েছে আমার থেকে। a+b+c/c, তো এর মান কত বের করলাম 15, 13, 4 ABC বাই সি মানে 4। 15 3 18, 18 4 22, 22/4, যেটা 2 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে কাটলে এটা 11, 2 দিয়ে কাটলে 2, 11/2। ঠিক আছে, এই নম্বর অপশান। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আমি যা করাচ্ছি এগুলোর যদি তোমাদের যদি কোনো PDF লাগে এগুলোর, তবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে, আমি গ্রুপে অ্যাড করে দেবো, ওই গ্রুপে PDF প্রোভাইড করে দেবো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে PDF প্রোভাইড করে দেবো এগুলোর। যদি লাগে আমাকে কমেন্টে মেসেজ করবে, আমি জানিয়ে দেবো। কী বলেছে 9 নম্বর অঙ্ক, বলছে 2.04 দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা 2.8, এই চিহ্নটা পড়ে চলে গেছে, 2.88 দামের গম কী অনুপাতে মেশাতে গেলে প্রতি কিগ্রা মিশ্রিত গম এই দামে বা এই দরে বিক্রি করতে গেলে 20% লাভ হবে। মানে এই 2.04 যে আছে, 2.04 আর 2.88, এই দুই রকমের গম এদেরকে মেশানো হচ্ছে, মিশিয়ে কিছু একটা দাম আসছে, যে দামটাকে 2.64 এই রেটে বিক্রি করছে। ঠিক আছে, মানে মিক্স করে কিন্তু 2.64 আসছে না। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা যদি নিজে ট্রাই করো, তবে নর্মালি ভুল যেটা হয়, আমার স্টুডেন্টদেরও অনেকেরই ভুল হয়, এটা 2.04, 2.88, আর এখানে লেখা মাঝখানে 2.64 লিখে দেয়। ঠিক আছে, কিন্তু হয় না, এলিগেশনে এরকম হয় না। এলিগেশনে কন্ডিশন হচ্ছে এই তিনটা না সবসময় সেম টাইপের হবে, তোমরা যদি জানো তো সেম টাইপের। এবার এটা তো ওর কেনা দাম পড়ছে, এটা তো ওর সিপি আছে, এই দামেও কিনছে, তো এটা ওর সিপি আছে, কিন্তু এটা না, এটা ওর সিপি নাই, এটা ওর এসপি আছে। আর সেম টাইপের যেহেতু হয়তো এটা সিপি, তো এটা ওকে এটাও সিপি দিতে হবে, এখানে সিপি বসাতে হবে আমাদেরকে, আদারওয়াইজ আমরা এলিগেশন করতে পারবো না। তো এলিগেশন করার জন্য আমার এটা এসপি হলে চলবে না, এটা আমার সিপি হতেই হবে। ঠিক আছে, তো এই পোর্শনটাকে আমরা সিপিতে নিয়ে আসবো, এসপি দেওয়া আছে, আমরা সিপিতে নিয়ে আসবো, কারণ সিপিতে না আনলে আমরা এলিগেশন করতেই পারছি না। ঠিক আছে, তো আমার প্রথম কাজ হবে কি, এটাকে সিপিতে আনা। এই অঙ্ক পড়ে করবো, প্রথমে আমরা সিপিতে নিয়ে আসবো ওটাকে। তো যদি আমি বলি
কী বলেছে 20% লাভ হচ্ছে। 20% লাভ মানে যদি কোনো কিছুর ক্রয় মূল্য 100 আছে তো ওটাকে বিক্রি করা হচ্ছে 120-তে, মানে রেশিও যদি আমরা দেখি তো 5:6 রেশিও, মানে 5 টাকায় কিনলে 6 টাকায় বিক্রি করছে, এইরকম এই অনুপাতে চলছে। কিন্তু বলছে না 6 টাকায় বিক্রি করা হচ্ছে না, কত টাকায় বিক্রি করা হচ্ছে 22.64। হ্যাঁ, তো আমরা ক্রয় মূল্য বের করবো। এবার একটা জিনিস বলে রাখি, যাদের দশমিক নিয়ে সমস্যা হয়, হ্যাঁ, যে 2.64 ক্যালকুলেশন কী করে করবো স্যার, তো দশমিক নিয়ে ভাববেই না, ভাবো যে দশমিক নাই, 264 আছে এটা, ঠিক আছে, সেইভাবে অঙ্ক করবো আমরা। তো 6 থেকে দেখি কী হবে, 264 আছে, 6 4 24, 2 বাঁচলো, 2 আর 4 24, আবার 6 4 24, মানে 44 দিয়ে গুণ। তো আমরা এটাকে সিম্পলি 44 দিয়ে গুণ করে দেবো। 44 দিয়ে যদি গুণ করি তো 220 হয়ে যাবে। এবার দশমিকের কাজ, এখানে যেহেতু 2টার আগে দশমিক আছে, এখানেও আমরা 2টার আগে দশমিক বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটা কী পেয়ে গেলাম, সিপি। তার মানে যখন দুটো চালকে মিক্স করা হচ্ছিলো, মানে 2.04 আর 2.88, এগুলোকে যখন মিক্স করা হচ্ছিল তো মিশ্রিত চালের দাম কত আসছে, 2.20 আসছে, ঠিক আছে। এটা যদি বিয়োগ করি, এটা 16 পয়সা, 0.16 লিখতে পারো। আর এদিকে কত হয়ে যাবে, এটা বিয়োগ করতে গেলে 20 68 88, দুটোতেই যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা 17, 4 দিয়ে কাটলে এটা 4 দিয়ে কাটলে 16, তো 17:4, অপশান বি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মাথায় রাখবে শুধু যে যদি এরকম লাভ দিয়ে বলে দেওয়া থাকে যে না এই দামে বিক্রি করলে 20% লাভ হচ্ছে, তো আমাদের প্রথম কাজ থাকবে ক্রয় মূল্য বের করা, তারপরে অঙ্ক হবে, ঠিক আছে। সেটা দিয়ে এলিগেশন করবো, এই ডাটা দিয়ে এলিগেশন করবে না কিন্তু। আর ওরা যদি ইচ্ছা করে ভুল করাতে চায় তবে কিন্তু এই ডাটা দিয়ে এলিগেশনে যেটা অ্যান্সার হবে সেটা হয়তো অপশানে দিয়ে রাখলো, তো ওটা মাথায় রাখিও। 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কী বলছে, এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করেছে। ওরা মোট লাভের 5% দান করে দিচ্ছে। মোট লাভের মানে যেটা লাভ হচ্ছে তার 5% দান করে দিচ্ছে। এটা মাথায় থাকে যাতে যে প্রথমেই ওরা কিন্তু দান করে দিবে, মোট যেটা লাভ হবে সেখান থেকে প্রথমে দান, আর তারপর ওরা ভাগ করে নিচ্ছে, ঠিক আছে। বাকি টাকা মানে 95% টাকা এ আর বি নিজেদের মধ্যে ভাগ করছে। যেখানে এ কত পাচ্ছে, তো বলছে এ পাচ্ছে 4275, আর বলছে তাহলে মোট লাভের পরিমাণ কত, ঠিক আছে। তো যেটা এ আর বি এর যদি আমি মূলধনের কথা বলি, এ আর বি এর মূলধনের অনুপাত হচ্ছে 3:2। তার মানে যদি এইভাবে ওরা টাকা দিয়ে থাকে তার মানে এইভাবেই লাভ পাবে। তো এ লাভ এইভাবেই পাচ্ছে, এ পাচ্ছে কত, এ পাচ্ছে 4275। যদি এটাকে গুণ করি, কত দিয়ে গুণ হচ্ছে 3 থেকে 42, 14 দিয়ে গুণ করলে আর 25 দিয়ে 1425, 14 3 42, 25 3 75, 1442। তো আমি একবারে এ আর বি এর মোট লাভ মানে যেটা এ 3 ভাগ টাকা নিয়েছে, বি 2 ভাগ টাকা নিয়েছে, তাহলে এ বি মিলে কত 5 ভাগ টাকা নিয়েছে। যেখানে 3 ভাগ টাকার ভ্যালু আমরা বের করলাম, 3 ভাগ টাকার ভ্যালু বের করলাম 4275, তো টোটাল 5 ভাগ টাকা, 5 ভাগ টাকার ভ্যালু কত হবে, এই যে এটা যেহেতু 1425 দিয়ে গুণ আছে তো এটাও আমাদের নিশ্চয়ই 1425 দিয়ে গুণ হবে। তো এদিকে 7,7125, তো এ আর বি মিলে এত টাকা ভাগ করে নিয়েছে। কিন্তু এ আর বি যেটা ভাগ করে নিচ্ছে সেটা তো সম্পূর্ণ লাভ হয়নি, তার আগে প্রথমে ওরা দান করে দিয়েছে। কত পার্সেন্ট দান করে দিয়েছে, 5% দান করে দিচ্ছে। তো যেটা নিচ্ছে সেটা কত পার্সেন্ট টাকা, আমি বলতে পারি যে যেটা নিচ্ছে ওরা নিজের কাছে রাখছে সেটা কিন্তু সম্পূর্ণ লাভ না, সেটা লাভের মাত্র 95%, মাত্র বলা যায় না, বেশিরভাগটাই নিচ্ছে। তো 95% টাকা, 95% টাকা কত আসছে 7125, কিন্তু আমাদের 95% লাগবে না, বলছে মোট লাভ কত হয়েছে, মানে 100% লাগবে, আমাদের 100% লাভ লাগবে, সম্পূর্ণটা লাভ লাগবে। তো করি ওই নিয়মে, 95 নিচে 7125 ইন্টু 100, 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে 20, আর 19 দিয়ে যদি এটাকে কাটি 19, 7125, 19 3 7 19 4 76 হয়ে যাবে, 19 3 বারে, আর এখানে কত 57, 7 13 14, 142, 142 7 133 আর 5 375, মানে এটা কত আসছে আমাদের, গুণ যদি করি 750 আর একটা 0, 7500। তার মানে 7500 টাকা ওদের মধ্যে ভাগ করে নিয়েছে, কিছুই নাই। আমি আরেকবার রিপিট করে দিই। বলছে যে এ আর বি 5% দান করার পর
নিজেদের মধ্যে টাকা ভাগ করেছে, এ পেয়েছে এত টাকা 4275, তাহলে মোট লাভের পরিমাণ কত ছিল। তো যেটা টাকা পাচ্ছে সেটা কিন্তু দান দিয়ে দেওয়ার পরে ভাগ করছে, তার মানে যেটা পেয়েছে এ, যেহেতু টাকা 3:2 অনুপাতে বিনিয়োগ করেছে ওরা, তো 3 ভাগই পাবে এ, 3 ভাগ টাকা যদি এ পেয়ে থাকে তার মানে এ আর বি মিলে মোট কত পেয়েছে, 3, 2, 5, 3 আর 2 মিলে 5 ভাগ টাকা এ আর বি টোটালি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। 3-এর ভ্যালু যেহেতু 4275, তো 5-এর ভ্যালু 7125 হয়ে গেলো, এটা বেরিয়ে গেলো। এটা সম্পূর্ণ টাকা না, কারণ কি সম্পূর্ণ টাকা ওদের নিজেদের মধ্যে ওরা ভাগ করছে না, ওরা 5% টাকা দান করে দিয়েছে, তো 95% টাকা ভাগ করছে। তো এটা তার মানে 95% টাকা, 95% টাকা যদি এটা হয়, তো সম্পূর্ণ লাভ কত, 100% কত, তো 100% ওইখানে বেরিয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো অঙ্কে ডাউট হয়, কোনো অঙ্কে ডাউট হয়, তবে কোশ্চেনগুলো আরেকবার তোমরা দেখবে, আরেকবার শুনবে কি বলতে চাইছি আমি। হ্যাঁ, তা সত্ত্বেও যদি বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট সেকশানে একটু জানাবে, আমি নিশ্চয়ই ওই জিনিসগুলো আবার হাইলাইট করে দেবো। যদি দিনে 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে 33,600 টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা করে কাজ করতে গেলে 18 জন লোক কত রোজগার করবে। তো আমি যদি বলি, কি বলেছে, দৈনিক কাজ, তারপরে শ্রমিক, আর কত টাকা ইনকাম করছে, আয়। তো দৈনিক কাজ বলছে যদি 16 ঘন্টা করে কাজ করে, যদি শ্রমিক 12 জন শ্রমিক কাজ করে, তবে কত টাকা ইনকাম করবে, 336,008 টাকা ইনকাম করবে। তো বলছে দৈনিক যদি 12 ঘন্টা করে কাজ করে, যদি 18 জন কাজ করে, তবে কত টাকা ইনকাম করবে। এটা কনসেপ্ট বলে দিচ্ছি, হ্যাঁ, তোমাদের যদি না জানা থাকে তবে শর্টকাট, যদি এখানে এই অঙ্কে কোনো দিন অসুবিধা হয় তো তোমরা খোঁজার চেষ্টা করবে যে আউটপুট কী আসে, ওরা যে যারাই কাজ করছে, যেই কাজ করছে না কেন, আউটপুট কী আসে। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি এরা কাজ করছে, শ্রমিক কিছু একটা ঘন্টা ধরে কাজ করছে, আউটপুটটা হচ্ছে টাকা, কাজ করছে বলে আউটপুট কী পাচ্ছে, টাকা পাচ্ছে। ওই আউটপুটটা তোমার খুঁজতে হবে। ওই আউটপুট যদি দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া নেই পুরোপুরি, একবার দিয়েছে একবার দেয়নি, কিন্তু এখানে কোশ্চেন মার্ক মেরে দিয়েছে, তো একবার দিয়েছে একবার দেয়নি। যদি না দেওয়া থাকে তবে এটা বাদে তোমাকে সব কিছু উল্টে দিতে হবে, বাকিগুলো যত রকমের ডাটা থাকবে, যত রকমের ডাটা দেওয়া থাকবে সবাইকে উল্টে লিখতে হবে। যদি এই আউটপুটেই যদি কোশ্চেন মার্ক থাকে, তাহলে তোমার মনে রাখতে হবে সবাইকে উল্টে লিখতে হবে। আর যদি এরকম না থাকে, যদি এখানকার ডাটা দেওয়া থাকে, তখন কাউকে উল্টাতে হবে না, তখন শুধু এই আউটপুটটাকে উল্টে দিলেই হয়ে যাবে, বাস এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এখানে যেহেতু এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তার মানে কি এই আউটপুটেই যেহেতু কোশ্চেন মার্ক দেওয়া আছে, আউটপুট বাদে যত কিছু থাকবে সবাইকে উল্টে লিখে দেবো। ঠিক আছে, তো 33,600 তো উল্টাতে হবে না, আমি বললাম এটা বাদে সবাইকে উল্টে দেবো। তার মানে এই যে 16 আর 12, প্রথমেরটা 16, 12 এটাকে উল্টে দেবো, 12, 16। দ্বিতীয়টা 12, 18 উল্টে দেবো, 18, 12, ব্যাস 12, 12 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম, এটা 9 হয়ে গেল, 2 দিয়ে কাটলাম, এটা 8 হয়ে গেল, 8 দিয়ে কেটে দিচ্ছি এটাকে, দুটো শূন্য তো আসবে, 8, 4, 32, আর 2, 16, 4200, এখানে কত আসবে, 378 লেভেল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, কিছু না, একদম পাতি কোশ্চেন। হ্যাঁ, এরকম কোশ্চেন আরও আসবে সামনে মক টেস্টে, আমি ওগুলো ডিসকাস করে দিব, তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। নেক্সট কোশ্চেন কী বলছে, এক্সের 8% এবং ওয়াইয়ের এক্সের 8%, ওয়াইয়ের 2/5 অংশের, এটা ছুটে গেছিলো 2/5, আমি পর থেকে অ্যাড করেছি, 2/5 অংশের সঙ্গে সমান। এক্সের যদি 8% নিই, তো ওয়াইয়ের কত অংশের সঙ্গে সমান হবে, 2/5 অংশের সঙ্গে সমান হবে। তো বলছে যদি এক্সের 20% নিই, তবে সেটা ওয়াইয়ের কত পার্সেন্টের সঙ্গে কী মানে কিসের সঙ্গে সমান হবে। এখানে অংশগুলো ছুটে গেছে আমার থেকে, এতগুলো ভুল, তো আমি ঠিক করে নিই। আমি মেবি 3/5 ছিল হয়তো, আর এখানে কত ছিল, এখানে 2/5 ছিল মেবি, যাই হোক করি। তো কী বলছে, এক্সের 8%, এক্সের যদি কেউ সরি কালারটা চেঞ্জ করি, এক্সের কেউ যদি 8% নেই, সেটা কার সঙ্গে সমান হবে, বলছে ওয়াইয়ের 2/5 অংশের সঙ্গে সমান হবে। এটা যেহেতু পার্সেন্টেজে আছে, আমি এক কাজ করছি, 2/5 অংশ রাখছি না, সেটাকেও পার্সেন্টেজে নিয়ে যাচ্ছি।
তাহলে ওয়াই এর কী হবে, 2/5 অংশকে যদি আমরা পার্সেন্টেজে নিতে চাইছি তো 100 দিয়ে গুণ, অংশকে 100 দিয়ে গুণ করলেই পার্সেন্টেজ হয়ে যায়। তো 20, তাহলে কত, 40%। এটার 8% নিলে ওয়াইয়ের কত পার্সেন্ট নিতে হবে, 40%। হ্যাঁ, 40% নিতে হবে। তো ওয়াইয়ের 8 নিলে ওখানকার 40 নিতে হবে, কিন্তু ওয়াইয়ের 8 তো নিইনি, ওয়াইয়ের কত নিয়েছে, সরি এক্সের 8 নিতে গেলে ওয়াইয়ের কত নিতে হবে, 40 নিতে হবে। তো এক্সের তো 8 নেইনি, এক্সের কত নিচ্ছে, 20 নিচ্ছে। তো 8-এর জায়গায় 20 নিচ্ছে। তো ওটাই দেখবো যে 8-এর জায়গায় যদি 20 নিয়ে নেয় তো 40-এর জায়গাতে হবে কত হবে, এটা যদি চেঞ্জ হয় তো এটাও সমান হারে চেঞ্জ হবে। তো 8টা যদি 8%টা চেঞ্জ করে যদি ওরা 20% করে দেয়, তো আমি জানতে চাইছি 40%টা কত হবে চেঞ্জ হয়ে। যদি খেয়াল করে দেখি আমরা এদিকে, এই যে 8 থেকে 40 কত গুণ, 5 গুণ। তাহলে এদিকেও কত গুণ হবে, এদিকেও নিশ্চয়ই 5 গুণ হয়ে যাবে, তার মানে 100%। তাহলে ওয়াইয়ের কত পার্সেন্ট হয়ে যাবে, ওয়াইয়ের হয়ে যাবে 100%। ঠিক আছে, এই যে আমি এটা করলাম, এটা তুলনা করাই বলে, যেরকম এক্সাম্পল দিয়ে বুঝাই তোমাকে, যে 5টা কলমের দাম কথার মানে 50 টাকা, তো 15টা কলমের দাম কত। ঠিক আছে, এটা মুখে মুখে করে যাবে। 5টা কলমের দাম যদি 50 টাকা হয় তো 15টা কলমের দাম 150 টাকা হয়। আমি দেখছি এই জিনিসটা করা যায় কি, 5 থেকে কত 15 কত গুণ, 3 গুণ। তো এদিকেও কত গুণ হয়ে যাবে, 3 গুণ। তাহলে কত হয়ে যাবে, 150। মানে এটাই বোঝাতে চাইছে এখানে যে 5 থেকে 15 3 গুণ কোয়ান্টিটি বেড়ে গেল, তাহলে দামটাও নিশ্চয়ই 3 গুণ বেড়ে যাবে। সেম একই কনসেপ্ট আমরা সব জায়গাতে ঐকিক নিয়মে লাগাতে পারবো, যে 8টা যদি 20 হয় তো 40টা কত, এদিকটা এই দিককার ভ্যালু যেহেতু 5 গুণ হয়ে যাচ্ছে, একটু আমি পয়েন্টটা নিয়ে নিই, ওয়েট। এই যে এই দিককার ভ্যালুটা যেহেতু 5 গুণ হয়ে যাচ্ছে, তার মানে কি এদিককার ভ্যালুটাও কত হয়ে যাবে, 5 গুণ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে কনসেপ্ট, ঐকিক নিয়মের একদম পাতি কনসেপ্ট। মুখে মুখেও করতে পারবো না, করতে পারবো আমরা রিজনিংয়ের মাধ্যমে, রিজনিং দিয়ে ভেবে। হ্যাঁ, অংশ দিয়ে একটাও হবে না, কারণ 100% হতে গেলে 3/5 না, 5-এর মধ্যে 5 লাগবে। 2/5ও পসিবল নয়, 2/5 মানে 5-এর মধ্যে যদি 5 থাকে তবে 100% হয়। হ্যাঁ, 3/5 দিয়ে কোনো দিনই 100% আসে না। তো পার্সেন্টেজ এখানেই আছে, বি নম্বর অপশানে আছে। তো ওয়াইয়ের কত পার্সেন্ট হলো, ওয়াইয়ের 100% হলো, মানে বি নম্বর অপশানটা হলো। ঠিক আছে, কী বলছে নৌকা স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন 2.5 ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে, কিন্তু ফেরার সময়, মানে যেহেতু অনুকূলে যাচ্ছে তো ফেরার সময় অবভিয়াসলি ফেরার সময় প্রতিকূলে ফিরে আসবে। ঠিক আছে, বলছে ওই একই দূরত্ব কতক্ষণে যাচ্ছে, 3/4 ঘন্টায় ফিরে আসছে। তো বলছে স্থির জলে নৌকার গতিবেগ তবে কত, 2.5 ঘন্টা। দেখছি এবার 2.5 ঘন্টায় 2.5 ঘন্টায় যাচ্ছে অনুকূলে। হ্যাঁ, একটু লিখে দিই, অনুকূলে বুঝতে সুবিধা হবে। অনুকূলে 2.5 ঘন্টায় যাচ্ছে 60 কিলোমিটার। আমি অনুকূলের গতিবেগ চাইছি, তো গতিবেগ যে কোনো কিছুর গতিবেগ ঘন্টায় আমরা বের করি, নর্মালি জেনারেলি ঘন্টায় বের করি, আর অন্যভাবে মিটার পার সেকেন্ডেও বের করা যায়, কিন্তু যেহেতু আমাদের এখানে কিলোমিটার পার ঘন্টা চেয়েছে তো আমরা কিলোমিটার পার ঘন্টাতেই করবো, মানে 1 ঘন্টায় বের করবো। তো 2.5 ঘন্টায় কেউ যদি 60 যায় তো 1 ঘন্টায় কত যাবে, 60কে 2.5 দিয়ে ভাগ করে দেবো, মানে 120/5 মানে কত, 24 কিলোমিটার পার ঘন্টা। সেমভাবে যদি প্রতিকূলে করতে চাই, যদি প্রতিকূলে বের করতে চাই, প্রতিকূলে কী বলছে, 3/4 ঘন্টায় কতটা যাচ্ছে, ফিরে আসছে, মানে গেছে 60 কিলোমিটার, সরাসরি বলে দিচ্ছে না যে 3/4 ঘন্টায় 60 কিলোমিটার আসছে, ওরা বলছে ফিরে আসছে। যেহেতু যাচ্ছে 60 কিলোমিটার, অবভিয়াসলি ফিরে তো আর 59 কিলোমিটার আসবে না, 60 কিলোমিটারই আসতে হবে, নাহলে ফিরে আসে কী করে হলো। তো এই 1 ঘন্টায় কত, এটা 60/3/4, তো 60 এটা যদি ভাঙি 3/4 12, 4×3 12, আর 3 15, 15/4, 60 × 4/15, 15, আর 60 যদি কেটে দিই 4 মানে কত, 16 কিলোমিটার পার ঘন্টা। তো এবার আমি নর্মালি নৌকা স্রোতের অঙ্ক ছাত্রদেরকে এই ছকের মাধ্যমে বোঝাই। ছক থেকে বোঝাতে গেলে কি কোনো ডাউট থাকে না, আর আমি এ বোঝাতে পছন্দ করি। তোমাদেরকে বলে দিচ্ছি, অনুকূল, একদিকে প্রতিকূল, আর মাঝখানে হচ্ছে নৌকা। ঠিক আছে,
অনুকূল থেকে যেটা বাড়বে, অনুকূল থেকে নৌকার গতিবেগ বাড়ে, কেন বাড়ে? স্রোতের জন্য বাড়ে। তার মানে এই গ্যাপিংটা যেটা আসবে সেটাই, গ্যাপিংটা যত ডিফারেন্স আসবে সেটা স্রোতের ভ্যালু হবে। অবভিয়াসলি কমেও কিসের জন্য? স্রোতের জন্য। এই ডিফারেন্সটাও স্রোত হবে, ঠিক আছে? এখানে অনুকূল কত বেরিয়েছে আমি ভ্যালু পুট করে দেখাচ্ছি, বেশি ভালো বুঝতে পারবে। যদি এই 24 কিলোমিটার, অনুকূল যেহেতু 24 আছে বের করলাম আমরা, তো অনুকূল এখানে 24 বসিয়ে দিলাম, আর প্রতিকূল কত বের করলাম? 16 বের করলাম। এবার মাঝখানে কী আছে? নৌকা। তো 16 আর 24-এর মাঝখানের ভ্যালুটা হয়ে যাবে নৌকা। তো 16 আর 24-এর মিডিল ভ্যালু তুমি উইথাউট ক্যালকুলেশনে মুখেও বের করতে পারবে। মুখে কত হবে? এটা 20 হয়ে যাবে, ঠিক আছে? আর যদি মুখে না বের করতে পারো তো বলে দিচ্ছি কী করতে পারো, যোগ করে 2 দিয়ে ভাগ, তাও মিডিল বেরিয়ে যাবে, ঠিক আছে? 40/2 মানে কত? হ্যাঁ, বাস। এখানে যদি বলতো স্রোত কত হবে, তো 20 আর 24-এর গ্যাপিং কত? 4। চাইনি, হ্যাঁ, যদি চাই তো বলা যেত, যদি চাইতো তো বলা যেত। তো আমাদের অ্যান্সার সি হয়ে গেল, ঠিক আছে? 13 নম্বর কোশ্চেন গেল আমাদের। কী বলছে? 20টি আপেল বিক্রি করলে যদি এক ব্যক্তি 40% ক্ষতি, এক ব্যক্তির যদি 40% ক্ষতি হয়, তবে কতগুলো আপেল বিক্রি করতে গেলে 20% ক্ষতি হবে, ঠিক আছে? তো ক্ষতি থেকে ক্ষতি চেয়েছে, তো দামটা বর্তমানে আমাদের 40% ক্ষতিতে দাঁড়িয়ে আছে। 40% ক্ষতিকে আমরা 60ও লিখতে পারি 100 হিসাবে ধরে চলে যদি। আর কোথায় নিয়ে আসতে হবে আমাকে? 40% ক্ষতি থেকে 20% ক্ষতি। 20% ক্ষতি বলতে 80-তে নিয়ে আসতে হবে। 60-এ অলরেডি আমরা লাই করে আছি, 60-এ দাঁড়িয়ে আছি, আমাদেরকে 80-তে নিয়ে আসতে হবে 20% ক্ষতিতে। এটা কোথা থেকে আসলো? এই যে 40% ক্ষতি থেকে আসছে, 40% ক্ষতি। আর 80 কোথা থেকে আসলো? আমরা 40% ক্ষতি থেকে 20% ক্ষতিতে আসতে চাইছি বলে আসি। তো দাম যদি এটা হয় তো পরিমাণ কী হবে দেখছি। তাহলে কাটাকাটি করছি, এটা 3 আর 4, পরিমাণ হয়ে যাবে কত? 4 আর 3। এই 4-এর ভ্যালুটাই কত? 4-এর ভ্যালু হচ্ছে 20, তবে 3-এর ভ্যালু কত? 3-এর ভ্যালু কত হয়ে যাবে? 60, ঠিক আছে? 3-এর ভ্যালু 60, মানে কতগুলো? ভুল করলাম কোথাও? আমি ভুল করেছি। 4 5-এ 20, তাহলে 3 5-এ 15। তা আগে 20টা বিক্রি করেছিলাম আমরা, তো এখন 15টা বিক্রি করতে হবে। কীভাবে করলাম এটা? দামের ব্যস্তানুপাতিক হয় কি পরিমাণ, হ্যাঁ, দাম যদি আমি বাড়িয়ে দিই কোনো কিছুর তো পরিমাণ কমে যায়, ব্যস্তানুপাতিক হয়। এই জন্য 3:4 দামের অনুপাত ছিল, ব্যস্তানুপাতিক হয় তো 4:3 হয়ে গেল। 4 ভাগের মান 20, 3 ভাগের মান 15, একদম সিম্পল অঙ্ক। 2 নম্বর কোশ্চেন কী বলছে? সরল সুদে 12 বছরে কোনো সুদ আসলের 3 গুণ হয়ে যাচ্ছে। বলছে 12 বছরের সুদ আসলের 3 গুণ হয়ে যাচ্ছে। 12 বছরের সুদ মানে, যদি কথার মানে বোঝার জন্য আমরা 100 ধরে নিচ্ছি, 100 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল। তো বলছে 12 বছরের সুদ হয়ে যাচ্ছে কত? 12 বছরের সুদ হয়ে যাচ্ছে আসলের 3 গুণ, মানে আসলের 3 গুণ। সুদ কত পাচ্ছি? 300, মানে আমার টাকা বেড়ে কিন্তু 400 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা পি প্লাস এসআই, সিম্পল ইন্টারেস্ট। আর এটা কি? 300টা কি? ইন্টারেস্ট। কতদিনে ইন্টারেস্ট পাচ্ছি? 300 ইন্টারেস্ট পাচ্ছি কিন্তু 12 বছরে, ঠিক আছে? কিন্তু এবার কি, এটা তো বলে দিয়েছে, জানতে কী চেয়েছে? বলছে একই হারে কত বছরে ওই মূলধন দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হয়ে যাওয়ার মানে কি? দ্বিগুণ হয়ে যাওয়ার মানে আমার 100 টাকাটা 200 টাকা হয়ে যাবে। 200 টাকা যদি হতে হয় তাহলে সুদ কত হবে? সুদ হবে 100 টাকা, ঠিক আছে? সুদ হবে 100 টাকা, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে কত? 100 টাকা। তো 100 টাকার জন্য কত বছর লাগবে সেটাই জানতে চেয়েছে। তো 300 টাকার জন্য যদি 12 বছর লেগে থাকে তাহলে 100 টাকার জন্য কত বছর লাগবে? ওই যে একটু আগেই করলাম আমরা, এটা 3 দিয়ে ভাগ, দেখতেই পাচ্ছি। তাহলে এদিকেও নিশ্চয়ই 3 দিয়েই ভাগ হবে, তার মানে 4 বছর লাগবে, ঠিক আছে? 4 বছর লাগবে, ব্যাস। 16 নম্বর কোশ্চেন, ঠিক আছে? খুবই সহজ কোশ্চেন, দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, গোসাগু বলে দিয়েছে। হ্যাঁ, যদি গোসাগু বলে দেয় তো অঙ্ক একদম সহজ হয়ে গেলো, জলের মতো। আর অনুপাতও বলে দিয়েছে, তার মধ্যে কিছু করতে হয় না, জাস্ট অনুপাতকে আমি বোঝানোর জন্য সংখ্যা দুটো এ আর বি ধরে নিচ্ছে। গোসাগু যদি বলে দিল, আমি এসিএফ লিখি গোসাগু, হ্যাঁ, এসিএফ বলা হয় গোসাগুকে ইংলিশে। তো এসিএফ যদি 4 হয় তো বাস গোসাগু লিখি। তো গোসাগু দিয়ে গুণ করলেই কি সংখ্যা বেরিয়ে যাবে, বাস গোসাগু দিয়ে গুণ করলাম, এটা 12, এটা 16, বেরিয়ে গেলো সংখ্যা দুটো। আর সংখ্যা দুটো যখনই বেরিয়ে গেলো, সংখ্যা দুটোর লসাগু করতে বলেছে। তো 12 আর 16 লসাগু তো মুখেও বলা যাবে, কত হয়ে যাবে লসাগু? 12 আর 16 48, ঠিক আছে? করে নেব। শর্টকাটও আছে এটার,
লসাগু সমান সমান কী হয়, অনুপাতের লসাগু আর তার সঙ্গে গোসাগু গুণ, এভাবেও করতে পারো। ঠিক আছে, তো অনুপাতের লসাগু, অনুপাত কত ছিল 3:4, তো 3:4 লসাগু কত হয়ে যাবে 12, আর গোসাগু কত বলে দিয়েছে 4, 12 4 48। এবার শর্টকাটেও করতে পারো। হ্যাঁ, তো শর্টে আর আগেরটা বেসিক, যেভাবেই করে অঙ্ক একদম এতই সহজ যে যেভাবেই করে ছোটোই হবে। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন কী বলছে? 17 নম্বর কোশ্চেন আমাদের বলছে যে এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যাচ্ছে আর কিউ থেকে পি ট্যাক্সিতে করে ফিরে আসছে। তো পি থেকে কিউ গেল, যাওয়ার সময় হেঁটে গেল, আর ফেরার সময় ট্যাক্সিতে ফিরে আসলো। ঠিক আছে, মোটে কত সময় লাগলো? বলছে মোটে 16 ঘন্টা সময় লাগলো। ঠিক আছে, তো আমি লিখে দিই হেঁটে যাচ্ছে, হ্যাঁ, আর ট্যাক্সিতে করে ফিরে আসছে, মোট কতক্ষণ লাগছে? 16 ঘন্টা। বলছে কিন্তু সমগ্র পথ মানে সম্পূর্ণটা মানে যাতায়াত সমগ্র যদি ট্যাক্সিতে যাওয়া আসা করে তবে 4 ঘন্টা সময় কম লাগে। ঠিক আছে, এই কম জিনিসটা এটা ছুটে যাবে তোমাদের থেকে পড়তে, অনেকেরই ছুটে যায়। ঠিক আছে, মাথায় রাখবে কিন্তু 4 ঘন্টা লাগে না, বলছে না যে 4 ঘন্টা লাগে, বলছে 4 ঘন্টা কম লাগে। মানে যদি ট্যাক্সিতেই যেত আর ট্যাক্সিতেই ফিরে আসতো তবে 4 ঘন্টা কম লাগতো, মানে কতক্ষণ লাগতো? 12 ঘন্টা লাগতো। তো বলছে যদি যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করে, মানে হেঁটেই যাবে আর হেঁটেই আসবে, আমি তো এটাকে রিজনিংয়ের অঙ্ক, আমার মতে এটা রিজনিংয়ের অঙ্ক। ট্যাক্সিতেই যদি যায় আর ট্যাক্সিতেই আসছে, তার মানে কি যাওয়ার সময় ট্যাক্সিতে 6 ঘন্টা লাগছে, আসার সময় 6 ঘন্টা লাগছে। আর এখান থেকে পেয়ে গেলাম ট্যাক্সির সময়, তার মানে এখানেও যখন ট্যাক্সিতে ফিরে এসেছিলো তো 6 ঘন্টাই লেগেছিলো। আর ট্যাক্সিতে যদি 6 ঘন্টা লেগেছে, মোট যদি 16 ঘন্টা থাকে, তার মানে হেঁটে গেছে যখন 10 ঘন্টা লেগেছে। আবার বলছি ট্যাক্সিতে গেছে, ট্যাক্সিতে এসছে 12 ঘন্টা লেগেছে, মানে দুবারে। তো প্রত্যেকবার 6 ঘন্টা করে লেগেছে, কারণ আলাদা তো কিছু না, একই জিনিসেই যাচ্ছে। তো 6 ঘন্টা করে লাগছে, মানে ট্যাক্সিতে 6 ঘন্টা লাগছে। ট্যাক্সিতে যদি 6 ঘন্টা লাগে তো হেঁটে কতক্ষণ লাগবে? 10 ঘন্টা। তো বলছে হেঁটেই যাতায়াত করছে, 10 ঘন্টা যাবে, 10 ঘন্টা আসবে, তো কোথায় যাবে? 20 ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সময় বি 20 ঘন্টা। 18 বলছে দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার এবং 90 মিটার, ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 17 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হতে গেলে কত সময়ে পরস্পরকে অতিক্রম করবে? তো দুটা ট্রেন যদি পরস্পরকে অতিক্রম করে তো দূরত্ব কতটা যেতে হয়? তোমরা যদি জানা হবে হয়তো তোমাদের যে একটা ট্রেন যখন কোনো চৌড়া জিনিসকে অতিক্রম করে, সে একটা ট্রেনও থাকতে পারে, একটা ব্রিজও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। বলছে ট্রেন যদি কোনো চৌড়া জিনিসকে অতিক্রম করে তবে কি নিজের দৈর্ঘ্য 80 মিটার, আর ওই চৌড়া জিনিসটা যাকেই অতিক্রম করছে এখানে অন্য একটা ট্রেনকেই অতিক্রম করছে, এদের দুজনের দৈর্ঘ্য 100। যে কাউকে অতিক্রম করতে পারে, যাকেই করবে তার দৈর্ঘ্য 100। হ্যাঁ, কোনো ব্যক্তিকে যদি কোনো গাছকে অতিক্রম করে তখন ওটাকে নেগলেক্ট করা হয়, ওই ডিস্টেন্সটা তখন ধরা হয় না। এবার যেহেতু বলছে যথাক্রমে পরস্পরের দিকে আসছে মানে একই দিক থেকে নয়, বিপরীত দিক থেকে আছে। তো যদি বিপরীত দিকে হয় তো রিলেটিভ স্পিড কী হয়ে যাবে? বিপরীত দিকে রিলেটিভ স্পিড বেড়ে যায়, যোগ হয়ে যায় 10 + 7 17 মিটার পার সেকেন্ড। তো টাইম কী লাগবে? টাইম হয়ে যাবে 170/17, মানে কত? 10 সেকেন্ড। ঠিক আছে, বাস 10 সেকেন্ড সময় লাগবে। অপশান ডি। একদম সহজ কোশ্চেন ছিল আগেরটা। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে কোশ্চেন তো খুবই সহজ কিন্তু ভাষার জন্য অনেকের অঙ্কটা ভুল হয়ে যায়। কী বলছে? একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রী, হ্যাঁ, এই জিনিসটাই ছুটে যাবে এই পরীক্ষার সময়। মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% কী আছে? ছাত্র আছে। 10% ছাত্র আছে, 10% ছাত্র 1/4 ছাত্রীর সমান। মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র 1/4। মোট ছাত্রছাত্রীর 10% ছাত্র বলতে ছাত্রদের কথা হচ্ছে না, বলছে মোট ছাত্রছাত্রীর মধ্যে যদি 10% নেওয়া হয় সেটা বলতে গেছে। ঠিক আছে, 1/4 ছাত্রীর সঙ্গে সমান। তো মোট ছাত্রছাত্রী টোটালটার
টোটালটার যদি টোটাল স্টুডেন্টের যদি 10% স্টুডেন্ট নেই, এরকম বলতে গেছে। টোটাল স্টুডেন্টের 10% স্টুডেন্ট যদি আমরা নিই, তো বলছে সেটা কার সঙ্গে সমান হবে, বলছে ছাত্রীদের সঙ্গে, গার্লস লিখলাম, ছাত্রীদের 1/4 সঙ্গে সমান। একটু আগেই করলাম মনে হচ্ছে, একটা পার্সেন্টেজ একটা অংশ, এটাকেও আমরা অংশটাকেও পার্সেন্টেজে নিয়ে চলে আসি, তো বুঝতে সুবিধা হবে। 1/4কে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যেতে চাই, 100 দিয়ে গুণ করবো, কত হয়ে যাবে, 25 হয়ে যাবে, তার মানে কত, 25%। ঠিক আছে, তো টোটালটার 10% ছাত্রীদের 25%-এর সঙ্গে সমান হবে। তো আমি যদি টোটালটা আর ছাত্রীদের অনুপাত বের করতে বলি, তো টোটালটার হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যায়, যেরকম আমরা করি না, 2A = 3B। এখান থেকে A/B কী বলি আমরা, এর মানটা 3 হয়ে যায় আর B এর মানটা 2 হয়ে যায়, ওইভাবে সেমভাবে এখানেও টোটালের ভ্যালুটা হয়ে যাবে 25 আর এটার ভ্যালু হয়ে যাবে 10। তোমরা যদি এমনিও বেসিক নিজের আইডিয়াও লাগাও, তাও বলতে পারবে যে টোটালের মান 10 হতে পারে না, কারণ টোটালটা বেশি হবে। হ্যাঁ, এরকম না যে ছাত্রীর মান 25 আর টোটালটা 10, ছাত্রী থেকে টোটালি কম, এটা হওয়া পসিবল নয়, বেশিটাই হবে। কমন সেন্স লাগালেও ভুলটা, যে সাপোজ ভুল লিখেও দাও, ধরা পড়ে যাবে চোখের মধ্যে। 5 দিয়ে কাটলাম, 5 মানে কি, ছাত্রীদের সংখ্যা 2 আছে আর টোটাল কত আছে 5, তো ছাত্রী যদি 2 হয় আর টোটাল বলতে কি বয়েজ আর গার্লস মিলে, তো গার্লস তো আমি আগে থেকেই পেয়ে গেলাম 2, আর বি আর জি মিলে যেহেতু 5 আছে, তাহলে বয়েজ কত হবে 3। ওরা কী চেয়েছে, ছাত্র আর ছাত্রীর অনুপাত, তো 3:2। বাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এ নম্বর অপশন। 20 নম্বর কোশ্চেন কী বলছে, এক দোকানদার 3 রকমের বস্তু বিক্রি করে। যদি প্রথম প্রকারে 20%, মানে প্রথম প্রকার জিনিসের দাম 20% বেড়ে গিয়ে থাকে, দ্বিতীয় প্রকার জিনিসের দাম 30% বেড়ে গিয়ে থাকে, এবং তৃতীয় প্রকার জিনিস যদি 50% কমে গিয়ে থাকে, তবে মোটের উপর কী প্রভাব পড়বে ওর? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের প্রভাব কিন্তু পড়বে। হ্যাঁ, এরকম যদি কারো কোনো মানে সেলসের উপরে, কোনো কিছুর কেনাকাটার উপরে, খরচের উপরে, কোনো কিছুর উপরে যদি পার্টিকুলার ধাপে ধাপে প্রত্যেকটা জিনিসের প্রভাব পড়ে, তাহলে যদি আমাকে আলটিমেটলি সব মিলিয়ে কী প্রভাব পড়বে, এটা যদি আমাদের জানতে চাই, এই টাইপের কিছু যদি কনসেপ্ট তুমি ধরতে পারো, তুমি ধরে নিও ওটা মানে সাকসেসিভের অঙ্ক আছে, যেমন এটাও সাকসেসিভের অঙ্ক আছে। ঠিক আছে, একটা জিনিসের ওপর বিক্রয়ের উপরে 3টা প্রভাব পড়ছে, প্রথমে 20% বাড়ছে, তারপরে 30% বাড়ছে, আর তারপরে শেষে 50% কমছে। রেশিও দিয়ে করছি আমরা, হ্যাঁ, রেশিও দিয়ে ইজি হবে, বাকি তোমরা সাকসেসিভ যেভাবে করছো করতে পারো, কোনো অসুবিধা নেই। 20% বৃদ্ধি মানে কী লিখতে পারবো আমরা, রেশিওতে 100 থেকে কোনো জিনিস 120 হয়ে যাচ্ছে, যদি আমরা এটাকে কাটাকাটি করি, তো 20 দিয়ে কেটে যাবে, এটা 5:6 হয়ে যাবে। যদি আমরা 30%-এর বৃদ্ধি বলি, তো 100 থেকে কোনো কিছু, তার মানে 130 হয়ে যাচ্ছে, মানে 0 যদি কাটি, তাহলে তার মানে এটাই যে 10 থেকে কত হয়ে যাচ্ছে, 13 হয়ে যাচ্ছে। আর যদি 50% হ্রাস করার কথা বলি, তার মানে কি 100 থেকে কত হয়ে যাচ্ছে, সেটা কমছে 50%, মানে 50 হয়ে যাচ্ছে। যদি রেশিওতে বলি, কাটাকাটি করতে গেলে 2:1, ঠিক আছে, মানে 2:1। আলটিমেটলি কী হলো, তো এদিককার ভ্যালু যদি দেখি, 5, 10, 50, 50, 2, 100, আর 13, 6, 78, 78, 1, 78। আলটিমেটলি কী হলো, জিনিসটা কমলো, কত কমলো দেখতেই পাচ্ছি, 22 কমেছে যেহেতু, তার মানে কি, আর যেহেতু 100তেই 22 কমেছে, আর ক্যালকুলেশন আর করার দরকার নেই, যে দেখুন 500তে 22 কমতো তো হিসাব করতে হতো, যেহেতু 100তেই কমেছে, তো 100তেই কমা মানে কি, সরি, যত আসছে সেটাই 22% কমছে, মানে কি 22%-এর হ্রাস পাচ্ছে, যেহেতু কমছে। ঠিক আছে, এ নম্বর অপশান। 21 নম্বর কোশ্চেন কী বলছে, 88 দ্বারা বিভাজ্য। 88 দ্বারা বিভাজ্য, এরকম যদি বড় কোনো সংখ্যা বলে, ঠিক আছে, তো প্রথমে আমাদের কী করতে হবে, সেটাকে ভাঙতে হবে। 88, 8 আর 11, 88 দ্বারা বিভাজ্য মানে 8 দ্বারাও বিভাজ্য আর 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 8 দ্বারা বিভাজ্য আর 11 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, এমন সংখ্যা খুঁজতে হবে যেটা 8 দিয়েও বিভাজ্য আর 11 দিয়ে বিভাজ্য। শুধু এটাই না যে 88 দ্বারা বিভাজ্য, আরেকটা কথা বলছে ওর দ্বারা বিভাজ্য বৃহত্তম সংখ্যা। এই বৃহত্তম কথাটা যদি ছুটে যায়, তাহলে তাড়াহুড়োতে তোমরা দেখবা এই অপশানটা ফট করে যাবে। এটা দেখো 8 দ্বারাও ভাগ যাচ্ছে আর 11 দ্বারাও ভাগ যাচ্ছে, মানে 88 দিয়ে এটা ভাগ যাচ্ছে। কিন্তু ভাগ গেলেই শুধু হবে না, সব থেকে বড়োটা লাগবে আমাদের, মানে
যদি এটা চলে যায় ভাগ, তবে এটাই অ্যান্সার হয়ে যাবে, কারণ এর থেকে বড়ো আছে। ঠিক আছে, তো আমার দেখতে হবে যে বাকিগুলো আর কেউ তো ভাগ যাচ্ছে না, তো আমি সব থেকে বড়োগুলো নিয়ে দেখছি। সব থেকে বড়ো কে আছে? এটা আছে 9,988। তো এটা 8 দিয়ে ভাগ করার নিয়ম কি হচ্ছে? শেষের 3টা ডিজিট দেখতে হবে। শেষের 3টা ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তবে সেটা 8 দিয়ে ভাগ যাবে, আদারওয়াইজ যাবে না। মানে 9,988, তো আমার শেষের 3টা ডিজিট এটা। তো 988কে আমাদেরকে ভাগ করতে হবে। 8 দিয়ে যদি ভাগ গেল তো গেল, আর না গেলে ওটা হবে না অ্যান্সার, কারণ 88 দিয়ে ভাগ গেলে 8 দিয়ে তো যেতেই হবে। একবারে কত হয়ে যাচ্ছে? 8, 1 আর 8 18, দুবারে হচ্ছে 16, 2 আর 8 28, 8 3বারে 24। তো ভাগ যাচ্ছে না, ভাগ যাচ্ছে না মানে এটা তো হতে পারে না, এটা হতে পারে না। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দ্বিতীয়টা, এরপরে কোনটা হচ্ছে? 9944, 9944, এটাকে যদি দেখি আমরা, এখানেও শেষের 3টা ভাগ গেলেই হয়ে যাবে 9944। তো শেষের 3টা 944, এটাকে 8 দিয়ে করবো। 8 দিয়ে করতে গেলে 8 1 8, 1 আর 4 14, 8 1 8, 6, তো 6 বাঁচলো, আর এখানে 4, 8 8 64 চলে যাচ্ছে। এটাই চলে যাচ্ছে ভাগ। তো এর থেকে এটা ছোটো আছে, এটা ভাগ গেলেও, আর বি নম্বর অপশান যদি ভাগও যায়, এটা যদি ভাগও যায় তো যায় আসে না, কারণ সব থেকে বড়ো বলেছে, সব থেকে বড়ো এ পেয়ে গেলাম আমি। হ্যাঁ, আরেকটা জিনিস আমাকে 11 দিয়েও চেক করতে হবে, কারণ শুধু 8 দিয়ে গেলে তো হবে না। তো 11 দিয়ে চেক কীভাবে করতে হয়? একটা ছেড়ে ছেড়ে যোগ করতে হয়, যেমন 9 আর 4 যোগ করলে 13, এর দিকে 9 4 যোগ করলে 13। এবার এদের ডিফারেন্স নিতে হয় 0। তো সব সংখ্যা দিয়ে ভাগ যায়, তো 11 দিয়ে তো যাবেই। তো এটা 11 8 দিয়েও ভাগ যাচ্ছে, আর 11 দিয়েও ভাগ যাচ্ছে, তো এটাই 88 দিয়ে ভাগ যাবে। 22 নম্বর কোশ্চেন কী বলছে? এক বিক্রেতা 36টি লেবু বিক্রি করে 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান। খুব সুন্দর একটা অঙ্ক। কী বলছে? 36টি লেবু বিক্রি করে 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে। ঠিক আছে, ক্ষতি হচ্ছে। তো যেহেতু ক্ষতি হচ্ছে, এর মানে আমি এটা বলতে পারি যে ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্যটা বেশি থাকে আর বিক্রয় মূল্য কম থাকে। তার মানে 36টা জিনিসের ক্রয় মূল্য বেশি হবে, আর 36টা জিনিসের বিক্রয় মূল্য কম হবে, তাই তো ক্ষতি হয়েছে। নাহলে ক্ষতি কেন হবে? যদি সেলিং প্রাইসই বেশি হয়ে যায় তবে তো লাভ হয়ে যাবে। তো 36টা জিনিসের সিপি বেশি আছে, আর 36টা জিনিসের এসপি কম আছে। এই সিপি থেকে যদি এসপির ডিফারেন্সটা বলি, তো সেটাই ক্ষতি। আর ক্ষতিটা কি বলছে? 4টা লেবুর বিক্রয় মূল্যের সমান। ঠিক আছে, তো 4টা লেবুর বিক্রয় মূল্যের সঙ্গে সমান, মানে এসপির সঙ্গে সমান। তো এসপিকে এসপির কাছে নিয়ে আসি, তাহলে ক্যালকুলেশন হয়ে যাবে 36-এর সিপি, ওই সাইডে গেলো প্লাস হয়ে গেলো 4 এসপি, ওদিকে 36 এসপি, মানে এদিকে 36-এর সিপি, আর ওদিকে 40-এর এসপি। সিপি ইস টু এসপি, ওই আবার 2a = 3bর মতো গল্প। সিপির মান হয়ে যাবে 40, উল্টোটা, আর এসপির মান হয়ে যাবে 36। যদি আমি বলি কাটাকাটি করি 4 দিয়ে, তো 10 আর 9, ক্ষতি কত? 1। তো 1 কতর মধ্যে? 10-এর মধ্যে। এটাকে 100 দিয়ে গুণ করলেই আমরা পার্সেন্টেজ পেয়ে যাব, 10%-এর ক্ষতি। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। অন্যান্য অঙ্কগুলো তোমরা হয়তো শর্টকাট দিয়ে করে হবে হয়তো আগে, সেটা কিন্তু ক্রয় মূল্য থাকে, বিক্রয় মূল্য থাকে না কিন্তু। হ্যাঁ, অনেকে কিন্তু এই অঙ্কটাকেই ক্রয় মূল্যের শর্টকাট দিয়ে করে ভুল করে আসবে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করবে, এটা কি ক্রয় মূল্য বলছে না বিক্রয় মূল্য বলছে? এখানে কিন্তু বিক্রয় মূল্য বলেছে, ক্রয় মূল্য বলেনি। আর 10 বারে 9 বার তোমরা যেগুলো অঙ্ক করেছো সেটা সবগুলোই নর্মালি ক্রয় মূল্য দিয়ে থাকে, বেশিরভাগটাই। 10টার মধ্যে 8টা 9টা ক্রয় মূল্য দিয়েই করেছো, ওটার শর্টকাটও আছে। যাই হোক, 23 নম্বর কোশ্চেন কী বলছে? যে 4 5 6 দিয়ে ভাগ করতে গেলে প্রতি ক্ষেত্রে 2 3 4। একটু বলে রাখি, এখন অতটা কনসেপ্ট তো যেতে পারবো না, বাট এইটুকু বলে রাখি যে এই টাইপের যদি 3টা সংখ্যা আর 3টা ভাগশেষ, 3 রকমের ভাগশেষ বলে, তো তোমরা খেয়াল করবা যে ডিফারেন্সটা কিন্তু সমানই থাকবে। তুমি দেখো ভাগশেষগুলো কী বলেছে? 2 3 4, ডিফারেন্স কত? 2-এর ডিফারেন্স। এখানে 5 থেকে 3, 2-এর ডিফারেন্স। 6 থেকে 4, 2-এর ডিফারেন্স। সেম ডিফারেন্স থাকতেই হবে, থাকবেই।
কী করতে হয়? প্রথমে করতে হয় যেটা দিয়ে ভাগ করব, যার দ্বারা, সেটার এলসিএম 4, 5, 6, এটার লসাগু কত হবে? এটার লসাগু এটা হয়ে যাবে 60। ঠিক আছে, এবার 60 দিয়ে যদি ভাগ যায় 60 দিয়ে যদি ভাগ যায় তবে কিন্তু 4, 5, 6 দিয়ে ভাগ চলে যাবে, কিন্তু ভাগ গেলে হবে না, বলছে 2 করে, মানে এগুলো ডিফারেন্স থাকবে, আর এগুলো প্রত্যেকটা দেখছি 2 কম, তার মানে যেটা 60-এর গুণিতক হবে আর তারপর ওর থেকে 2 মাইনাস করতে হবে। তুমি যদি ভাবো 60-এর গুণিতক 60-এর গুণিতক যত দিয়ে গুণ করি না কেন 60কে শেষে শূন্যই থাকবে। ঠিক আছে, আর শূন্য যদি শেষে থাকে আর তার থেকে যদি আমরা মানে যেটাই থাকুক না কেন ওর শেষে শূন্য যদি থাকে আর শেষে গিয়ে যদি আমি ওটা থেকে 2 মাইনাস করি তো যাই আসুক না কেন ওর ইউনিট ডিজিটটা 8 আসবে। ঠিক আছে, একটাতেই আছে ইউনিট ডিজিট 8, তাহলে অপশন ডি। বাকিগুলোতে দেখো নাই। আর তুমি যদি চেক করতে চাও তাহলে কী করবা? কিছুই করতে হবে না, +2 করে আর তারপরে 60 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখে নাও। একটাও যাবে না 60 দিয়ে ভাগ, কারণ ইউনিট ডিজিট 0 আসবে না, মানে 60 দিয়ে ভাগ যাবে না, শেষে 0 না থাকলে 60 দিয়ে ভাগ যাওয়া পসিবল নাই। ঠিক আছে, তাহলে অপশন কী হয়ে যাচ্ছে? ডি হয়ে যাচ্ছে। 24 নম্বর কোশ্চেন বলছে একটি কারখানায় মোট শ্রমিক এবং মহিলা মোট পুরুষ শ্রমিক হবে, ওটা মেবি। এই কারখানায় মোট শ্রমিক ও মহিলা শ্রমিকের অনুপাত, একটু টুইস্ট করা আছে ওটা, মোট শ্রমিকের সঙ্গে মহিলা শ্রমিকের অনুপাত বলেছে। ঠিক আছে, আর কারখানায় মোট কতজন কাজ করছে? 840 জন। তবে কি জানতে চেয়েছে যে মহিলা শ্রমিকের সংখ্যা কত? ঠিক আছে, এটা ভুল করার জন্য কোশ্চেনটা এইভাবে দেওয়া হয়েছে, যে যদি আমরা পুরুষ দিয়ে করি তাহলে কিন্তু ভুলে যাবে। মোট শ্রমিক বলেছে প্রথমে টোটালটা, আর একদিকে ফিমেল, টোটাল 7, ফিমেল হচ্ছে 5। ঠিক আছে, আর মোট হচ্ছে কত? এই মোটেরই মান বলে দিয়েছে 840, 7 140 দিয়ে গুণ নাকি 14 না ভুল হচ্ছে, 1284, 120 দিয়ে গুণ, তাহলে মোট এই 7-এর মান বলে দিয়েছে কত? 7-এর মান বলে দিয়েছে 840, আর মহিলা শ্রমিকের সংখ্যা চেয়েছে 5-এর মান, 5 × 120, 600। ঠিক আছে, তো কতজন শ্রমিক আছে? 600। হ্যাঁ, এটা যদি ভুল করে আমরা এরকম করে দিই যে না মোট শ্রমিক, তাহলে অঙ্ক যদি একটু ঠিকমতো না পড়া হয় তো 7 আর 5 12 করে দিব, যে মোট শ্রমিক 12 মান 840, আর দেখো 12 দিয়েও মিলে যাবে, 1284। তখন মনে হবে যে হ্যাঁ মহিলা শ্রমিক 5, তাহলে 5-এর অ্যান্সার × 5 × 70 350, কিন্তু 350 হবে না, এখানে মোট শ্রমিকের সঙ্গে অনুপাত বলেছে, একটু ভাষা খেয়াল করতে হবে অঙ্কের। যাই হোক, নেক্সট লাস্ট কোশ্চেন কী বলছে? একটা ক্যাম্পে 95 জনের 200 দিনের খাওয়ার মজুত আছে, আর 5 দিন পর 30 জন লোক ক্যাম্প ছেড়ে চলে গেল, তবে বলছে ওই খাবার এখন কতদিন চলবে? মানে খাবার তো ছিল 95 জনের, আমাদের কাছে 95 জনের 200 দিনের খাবার ছিল, কিন্তু 5 দিন পর, মানে 5 দিন তো খেয়েছে ওরা, না খেয়ে তো ছিল না, 5 দিন খাওয়ার পর 30 জন লোক চলে গেল, তো 5 দিন যদি খেয়ে নিয়ে থাকে তাহলে 5 দিন এখান থেকে মাইনাস, মানে এখন কিন্তু 95 জনের 195 দিনের খাবার আছে। এখন 95 জনের 195 দিনের খাবার আছে, কিন্তু খাবারটা খাবে কতজন? বলছে 30 জন অন্য জায়গায় চলে গেছে, যদি 30 জন চলে গিয়ে থাকে তাহলে 95 থেকে 30 মাইনাস, মানে ওই খাবারটা খাবে 65 জন। ঠিক আছে, আমি অঙ্ক করে দেখাচ্ছি, তার আগে দেখো এটা অঙ্ক এরকম আছে যে না করেও কিন্তু অ্যান্সার বলা যাবে। ঠিক আছে, 95 জনের যদি কোনো খাবার 195 দিন যায়, তবে 65 দিন যদি কম লোক খায় ওই খাবারটাই, তবে নিশ্চয়ই 195 দিন থেকে তো বেশি চলবে খাবারটা। আর দেখো 195 থেকে বেশি একটাই অপশান আছে, এটাই। হ্যাঁ, তো অঙ্ক না করেও বলা যাবে, এটার অ্যান্সার বি হবে। ঠিক আছে, আমি ক্যালকুলেশন করে দেখেছি, যদি এটা অ্যাকচুয়ালি ভুল আছে, এটা হবে না, পয়েন্টটা হবে না, 285 হবে। কি বলছে? তো বেশি দিন চলবে। হ্যাঁ, এখানে যদি আমি বলি 95 জনের যদি কত দিন চলবে, বেশি চলবে, তো এই দুটো ডাটার মধ্যে যেটা বেশি আছে সেটাকে উপরে লেখো, কারণ যেহেতু বেশি দিন চলবে, 95 উপরে আর 65 নিচে,
65 দিয়ে 195 তিনবারে যায়, এটা যদি গুণ করি 285, এতদিন চলবে। ঠিক আছে, অনুপাত দিয়েও করতে পারো তোমরা, যে 95 আর 65 এটা যদি জনের অনুপাত হয়, তো জনের অনুপাত 5 দিয়ে কাটতে গেলে 19, আর 5 দিয়ে কাটতে গেলে 13। তো দিনের অনুপাত কি হবে? দিনের অনুপাত উল্টে যাবে, ব্যস্তানুপাতিক, যেহেতু জন আর দিন ব্যস্তানুপাতিক হয়, তো এটা হয়ে যাবে 13 আর 19। এই 13-র মান হচ্ছে কত? 13-র মান হচ্ছে 195 দিন, তাহলে 19-এর মান কত হয়ে যাবে? 285। তোমরা এইভাবেও করতে পারো, ঠিক আছে? বা আরেকভাবে করা যায় অঙ্কটাকে এইভাবে, এটা অল্টারনেটিভ মেথড। আরেকভাবে করা যেতে পারে যে 95 জনের 195 দিনের খাবার ছিল, তো 65 জন ওই খাবারটা কতদিন খাবে? এইভাবে এটাতে কেটে দাও, 195 তিনবারে যাবে, তো অর এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে? 285। এইভাবে করতে পারো, ঠিক আছে? বেসিকভাবে হয়ে যাবে, ঠিক আছে? আর তো কোশ্চেন নাই, এই কোটাই কোশ্চেন আছে, ঠিক আছে? যাদের যাদের যা করালাম অঙ্কটা আমি, পিপিটি যদি কারো লাগে পিডিএফ ফর্মে, আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে, আমি পিপিটিটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আর যদি কারো কোনো ডাউট থাকে তো কমেন্ট সেকশনে বলতে পারো। তো আজকের মতো এতটাই থাকলো। নেক্সট দিন মুখ টু যখন নিয়ে আসবো, আবার ভিডিও একটু নোটিফিকেশান অন করে রাখবে, তবে নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে? থাক আজকে।